ওখানে ব্যানার এবং হেডলাইন দেখাও তো আপনার চিন্তা করছে। আমি হঠাৎ করে এটা কি বললাম যে রাষ্ট্রপতির বিদেশ সফর নাকি সেফ এক্সিট, এটাই হয়তো সকলে চিন্তা করছে। আপনারা সকলে জানেন অলরেডি দুদিন ধরে খবরটা আছে যে রাষ্ট্রপতি 9 তারিখ, মে মাসের 9 তারিখে চিকিৎসার জন্য ইংল্যান্ডে আসবেন। তো উনি রাষ্ট্র ক্ষমতায় আছে আজকে প্রায় 2.5 বছরের মতো, 2 বছর 2.5 বছরের মতো, এখনো প্রায় আরো 1.5-2 বছরের মতো আছে। এর ভিতরে উনি যখন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি ছিলেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তখন ওনার বাইপাস সার্জারি হয়েছিল সম্ভবত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, সেখানে চিকিৎসা করেছিলেন। এরপরে আর একবার উনি দুবাই হয়ে লন্ডনে ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশে ফেরত গিয়েছিলেন। এরপরে গত 20 মাসের কথা আপনারা সকলেই জানেন, রাষ্ট্রপতি আছেন কি নেই, কখনো আছেন কখনো নেই, কখনো ওনার বাড়ি আক্রমণ হয় তো কখনো ওনাকে জেলে ঢুকানোর অবস্থা হয়। এই সমস্ত নাটক চলছিল গত 20 মাস ধরে। এর ভিতরে তো উনি আবার এই নতুন সংসদে এসে বক্তৃতা বিবৃতিও দিয়েছিলেন, যদিও এটা অনেকে বলেন যে ওনার না, তবে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি এটা হচ্ছে সরকার যা লিখে দেয় তাই ওনাকে বলতে বাধ্য হয়। সুতরাং সেভাবে, তবে এতটুকু আপনাদের সাথে আমি একমত যে ওনার কোনো গার্ডস নেই। ওনার যদি গার্ডস থাকতেন তাহলে উনি অনেক কথাই না বলার জন্য অস্বীকৃতি জানাইতে পারতেন বা পদত্যাগ করে ফেলতে পারতেন, যদিও করেননি, কারণ হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা, এই সেই অনেক কিছুই দেখানো আছে। আবার উনি হয়তো চিন্তা করছেন যে আমি যদি পদত্যাগ করি, ধরে নিয়ে যদি জেলে ঢুকাই দেয়, বুড়া মানুষ, 70-72 বছর বয়স হয়ে গেছে, কি না কি হবে। আবার রাষ্ট্রপতি হিসাবে যেভাবেই রাখুক, প্রেস সেক্রেটারি থাকুক না থাকুক, খাওয়ার রান্না করার কেউ থাকুক না থাকুক, বউ আছে, বাচ্চারা আছে, একটা বিশাল জায়গায় আছি, সুখে শান্তিতে তো আছি, অন্য আরো অনেক কিছু নাই, তাতে কি হয়েছে, এইসব চিন্তা করে থেকে যেতে পারেন। এটা হচ্ছে ওনার বিষয়। তার কথা হচ্ছে যে উনি, আমি কেন বললাম যে উনি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা, কারণ হচ্ছে আপনারা হয়তো শুনেছেন বা না শুনলেও 2-1 দিনের ভিতরে হলেও শুনবেন যে উনি অলরেডি বিএনপির কাছে নাকি প্রস্তাব দিয়েছেন যে উনি পদত্যাগ করবেন। যদিও উনি এর আগেও একবার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, পত্রিকার এক সাংবাদিক যখন ইন্টারভিউ নিয়েছিলেন, যে উনি বলেছিলেন যে নতুন সরকার ক্ষমতায় আসলেই উনি দায়িত্ব ছেড়ে দিতে চান। তো এখন নাকি ভার্বালি উনি বিএনপির নেতাদের সাথে কথা বলেছেন যে উনি পদত্যাগ করবেন, এখনো লিখিত কিছু দেননি। তো বিএনপিও বলছেন যে এখনো ওরকম কোনো কথা হয়নি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যতটুকু জানতে পারলাম তাতে বলা হচ্ছে যে উনি নাকি 3টা বিষয় নিয়ে নাকি এখনো অনেক মনক্ষুণ্ণ। তার প্রথমটা হচ্ছে যে ওনাকে না জানিয়ে পৃথিবীর সমস্ত এম্বাসি থেকে, বাংলাদেশের যে এম্বাসি আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সব জায়গা থেকে ওনার যে ছবি নামিয়ে ফেলছিল, এইটা যেমন ওনার খুবই মনকষ্ট, এখনো সে কষ্ট যায় নাই। দ্বিতীয়ত, উনি যখন ভাষণ দিচ্ছিলেন মানে সংসদে রাষ্ট্রপতির ভাষণ, সেদিন বিরোধী দল বলতে জামাত এনসিপি, এটা তো দুইটাই ভাই, একই সাপের 2 সাপের একই বিষ, ওরা বিভিন্নভাবে আপনার পোস্টার ব্যানার নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, যেটা সংসদের ইতিহাস আর কখনো হয় নাই। রাষ্ট্রপতির দিকে মারতেও গেছিলেন এই নাহিদ হাসনাতেরা। সুতরাং এটা নিয়েও একটা মনোকষ্ট। এবং সর্বশেষ বিরোধী দলীয় চিফ হুইপ, না জানি চিটিং হুইপ, সে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা বা আরো অনেক কথা বলেছেন। এই সব 3-4টা বিষয় নিয়ে উনি খুবই মনক্ষুণ্ণ, যেটা উনি নাকি ওনার আপনজন আছেন তাদেরকে বলেছেন, আপনজন কারা আমি জানি না ভাই, ওদেরকে বলেছেন। তো এর ভিতরে এগুলো নিয়ে নাকি উনি খুব মনক্ষুণ্ণ, এবং উনি এমনও বলেছেন যে রাষ্ট্রপতির কি কাজ করবে না করবে এগুলো সব তো ইন্ডিমিটি দেওয়া আছে, এটা কোনো ফৌজদারি মামলা হইতে পারে না, কোনো আইন হইতে পারে না, রাষ্ট্রপতিকে অশোভন আচরণও করা যায় না। এবং মহান জাতীয় সংসদে যখন এই কালসাপ এরা যখন রাষ্ট্রপতিকে মারতে যায়, ইয়ে করতে যায়, তখন এটা অপমান লাগতেই পারে, যে কোনো রক্ত মাংস মানুষের অপমান লাগতে পারে। সেই সব হিসাব করে উনি পদত্যাগ করতে চাচ্ছেন। এখন উনি পদত্যাগ করতে চাচ্ছেন, তো পদত্যাগটা তো বাংলাদেশে করে দিলেও পারে। তবে ওই যে বললাম, হয়তো উনি পদত্যাগ করে বের হবেন, আর ওই এনসিপি, জামাত, বিএনপি এরা মিলে তো ধোলাই দিয়া ঢুকাই দিতে পারে। এই ভয়ে আমার কাছে যদ্দূর মনে হচ্ছে বা যে রিপোর্ট আছে তাতে উনি 9 তারিখ দেশ থেকে বের হবেন। তার সাথে ওনার স্ত্রী ডাক্তার, উনি একজন ডক্টর,
উনি থাকবেন এবং দুজন নাকি অফিসিয়াল লোক থাকবেন, এছাড়া মানে 8 জনের একটা টোটাল বহর। তো এর মধ্যে ওনার ছেলে মেয়েরাও থাকবেন কিনা আমি 100% গ্যারান্টেড না, এটা জানি না এখনো। এরা নাকি সকলে মিলে বাংলাদেশ থেকে আসবেন, এখানে ট্রিটমেন্ট নেবেন, 17 তারিখ উনি দেশে ফিরে যাওয়ার কথা। তবে এই মুহূর্তে আমার কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির জন্য লন্ডনের বেডফোর্ড এরিয়াতে একটা বাসা নেওয়া হয়েছে। এটা আসলে সরাসরি বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য না, এটা বাসাটা নেওয়া হয়েছে। এবং যতটুকু ইনফরমেশন, এইটাতে নাকি রাষ্ট্রপতি এসে হয়তো উঠতে পারেনি বেডফোর্ডে। এটা 5 বেডরুমের একটা বাসা। তো 5 বেডরুম বলতে আপনার আমাদের বাংলাদেশের মতো হইতে পারে, মানে এখানে ওনার যে বাড়িটা সেটাতে 5টা বেডরুম আছে, নিচে একটা বড় লাউঞ্জ আছে যেটাকে আমরা ড্রয়িং রুম বলি, ওরকম একটা বিশাল লাউঞ্জ আছে, একটা কিচেন আছে এবং আরেকটা ছোট আপনার ডাইনিং রুমের মতো আছে, মানে ডাবল লাউঞ্জ, এখানে বলে ডাবল লাউঞ্জের একটা বেডরুম, ডাবল লাউঞ্জের হাউস, বিশাল হাউস, সামনে পিছনে ছোট বড় গার্ডেন আছে। এরকমটা একটা বাসা দেখা হয়েছে এবং বাসাটা মে মাসের 1 তারিখে, মানে আজকে থেকে অলরেডি এটা ভাড়া নেওয়া হয়েছে। কার নামে নেওয়া হয়েছে সেটা জানি না, তবে যেখান থেকে ইনফরমেশনটা পাওয়া সেটা নাকি রাষ্ট্রপতির জন্যই নেওয়া হয়েছে এবং সেখানে ডেকোরেশন, তো এখানে ফার্নিচার নাকি আগামী 2-1 দিনের ভিতরে সব ফার্নিচার উঠে যাবে। যদি এখানে যেসব হাউসগুলো ভাড়া নেওয়া হয় ম্যাক্সিমাম ভাড়া বাড়িতেই আপনার মোটামুটি ফার্নিচার দেওয়া হয়, তবে ওগুলো ফেলে দেওয়া হবে, নতুন করে ফার্নিশড করা হবে। যদ্দূর শুনলাম যে এইটাই নাকি রাষ্ট্রপতি থাকতে পারে বলে এতটুকু জানছি। এখন উনি হয়তো ইংল্যান্ডে আসবেন, এখানে ট্রিটমেন্ট নিতে, এসে হয়তো উনি আর যাবেন না, ফেরত না গিয়ে এখান থেকে নিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন এবং পদত্যাগপত্র পাঠিয়ে দিলে ওনাকে এখান থেকে আইসা যে দড়ি দিয়া বাইন্দা নিয়ে যাবে এইরকম কোনো উপায় নেই। এরকম কারোই ক্ষমতা নাই যে ওনাকে রশি দিয়া বাইন্দা নিয়ে যেতে পারে এবং এইটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাই আমি বলেছি যে রাষ্ট্রপতি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা। এবং এই কাহিনীটা হয়তো বিএনপির গভর্নমেন্টের অনেকেই জানেন, তারেক নিজেও জানেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী জানেন, আইন মন্ত্রণালয় জানেন যে উনি যাবেন, যে ইংল্যান্ড থেকে হয়তো 12, 13, 14, 15 তারিখে উনি জাস্ট পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন, অথবা 17 তারিখে উনি ফিরে যাওয়ার কথা, উনি তার না ফিরে আরও 1-2 মাস পরেও পাঠাইতে পারেন, সেটা হচ্ছে ওনার ব্যাপার, বিষয়টা ওনার। তবে উনি যে চিকিৎসার জন্য আসছেন এই ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন, টিকিট হয়ে গেছে ওনার। এইখানে ওনার সাথে যারা আসবেন তারা কোন হোটেলে থাকবেন, কোথায় থাকবেন, বাংলাদেশ এম্বাসি কোন কোন গাড়ি দিবে, এগুলো সব রেডি অলরেডি। মানে উনি যে আসছেন এবং স্পিকারকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, আজকে প্রায় দীর্ঘ 20-22 মাস পরে উনি দেশের বাহিরে বেরোতে পারছেন। সুতরাং এই হচ্ছে যে মূল কাহিনী, এগুলো সবই জানাইছেন। তার মানে রাষ্ট্রপতি যখন দেশে থাকবেন না তখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার, মানে স্পিকার সাহেব দায়িত্ব পালন করবেন এবং স্পিকারের দায়িত্ব পালন করবেন তখন ডেপুটি স্পিকার। এই হচ্ছে যে অবস্থা। তো এখন ওই যে আপনাদের বললাম যে সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী 3টা আছে যে রাষ্ট্রপতিকে ইন্ডেমনিটি দেওয়া হয়, রাষ্ট্রপতি থাকাকালীন যে কোনো কাজের জন্য ওনার কোনো জবাবদিহিতা থাকে না, উনি কাউকে জবাব দিতে হয় না, এইসব বিষয় নিয়ে কোনো ফৌজদারি মামলা করা যায় না এবং সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারে না, রাষ্ট্রপতিকে অপমান করতে পারে না, এগুলো ওনার সাংবিধানিক অধিকার, এগুলো সবগুলোই ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই দেন, রাষ্ট্রপতি কারো কাছে ছুটি আবেদন করতে পারেন, নিজের ছুটি নিজেই দেন, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত ছুটি কাটাইতে পারেন একটা। তো সেই হিসেবে এখন আমরা দেখি যে আসলে কি হয়, যে রাষ্ট্রপতিকে আসলে ব্রিটেনে চিকিৎসার নামে এসে সেফ এক্সিট নিচ্ছেন নাকি উনি আবার ফেরত যাচ্ছেন, কোনটা কি হয় সেটা এখন সময় বলে দিবে। 9 তারিখ উনি দেশ ত্যাগ করছেন, ব্রিটেনে আসছেন চিকিৎসার জন্য, 17 তারিখ ফিরে যাওয়ার কথা। এর ভিতরে কি কি হয় না হয় তাই আমরা দেখব এবং রাষ্ট্রপতি যদি চলে আসে কাকে রাষ্ট্রপতি করা হইতে পারে সে বিষয়ে আরেকটা কন্টেন্ট। আজকে 1 তারিখ, আর 2 দিন পেরোলে 4 তারিখ মানে ভোট গণনা। এই 2 দিনের মধ্যে
যত দিন আসছে তত তৃণমূলের নেতা কর্মীদের বিমর্ষ দেখা যাচ্ছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। আজকে আমি আপনাদের বলবো যে 2011 সালে যে মুখ্যমন্ত্রী তুমুল জনপ্রিয়তা নিয়ে এসেছিলেন, মাত্র 15 বছরের মধ্যে তার জনপ্রিয়তার এই হাল কেন? এক সময় তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, পিল পিল করে মানুষ তার সঙ্গে মিছিলে যোগ দিত। শেষ 1 বছরে দেখা গেছে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, পেছনে দলীয় কর্মী সহ দলীয় কর্মীরাও কমে গিয়েছে, রাস্তার দুধারে লোক নেই। সব ভিডিও আছে, এগুলো কোনোটাই অসত্য নয়। আচ্ছা, যাকে দেখতে এত লোক ঝাঁপিয়ে পড়তো, তার একটু হাতের ছোঁয়া পেতে গেলে এত লোক হাত এগিয়ে দিত, তিনি নৌশা করতে করতে বেরিয়ে যেতেন, তার কেন এই হাল হলো? আসলে গদিতে যখন মানুষ বসে না, তখন সে মনে করে আমি হলাম রাজা বা আমি হলাম সম্রাজ্ঞী, আমি যে গদিতে বসে আছি সেই গদিতে বসে আমি যা খুশি তাই করতে পারি। মানুষ না, আমি বলি না মানুষ বোকা না, দর্শক যেমন আপনারা বোকা নন, মানুষও বোকা নয়। আর পশ্চিমবঙ্গের মানুষ তো আরো বোকা নয়। পশ্চিমবঙ্গের মানুষ অবজার্ভ করে, যেমন কংগ্রেস আমলকে অবজার্ভ করেছে, যুক্তফ্রন্ট আমলের অজয় মুখার্জির ওই স্বল্পকালের শাসন অবজার্ভ করেছে, জ্যোতি বসু 34 বছরের অপশাসন অবজার্ভ করেছে, তারপর 15 বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবজার্ভ করেছে তার কাজকর্মকে। প্রথম 5 বছর কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু তার ঠিকঠাক কাজ করে গেছিলেন। এবার দ্বিতীয়বার যখন তিনি এলেন, সেই সময় থেকে তার মধ্যে পরিবর্তন দেখা দিল। যেমন ধরুন, মুসলমান ভোটকে কবজায় আনার জন্য তাদেরকে তোষামত করা, হিন্দুদের উপেক্ষা করা, হিন্দু দেবদেবীদের উপেক্ষা করা, এবং তার একটা আস্থা ছিল যে সুন্দর মুখের জায়গা মানে জয়যাত্রা সর্বত্র। তিনি টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী দিয়ে দাঁড় করিয়ে তিনি গ্রামের মানুষের ভোট টানতে শুরু করলেন। আর গ্রামের মানুষ কি সব সিনেমা সিরিয়াল দেখে, তারা নায়ক দেব দেখছে, কোয়েল মল্লিক দেখছে, তারপর আরো সব নাম করছি না, তারা তারা সমস্ত আসছে, তারা দেখছে, তারা উজাড় করে তারা ভোট দিয়েছে। দিয়ে দেখলো যে আমি তো ভোট দিলাম, যাকে দিলাম তাকে কিন্তু আর দেখা গেল না, তাদের তো সময় নেই। তাদেরকে দিদিমণি ধরে এনেছেন, তারা এসছে, এসে তারা ভোটে দাঁড়িয়েছে, ভোট নিয়েছে, তারা আবার যে যার শুটিং করতে চলে গেছে। রাজনীতি তিনি একাই করেছেন। এই যে দুটো ক্ষেত্রেই বললাম যে হিন্দুদের অপমান করা এবং মুসলমান তোষণ করা, হিন্দুরা এটা আস্তে 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 বুঝতে পারলো যে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল বেড়েছি। যে কারণে আমি দুর্বৃত্তায়ন দূর করার জন্য আমি সিপিএম কে আমি তাড়ালাম, এর একজন এসে বসে আর এক দুর্বৃত্ত ক্ষমতায় বসে গেল, তারা আমাদের কোণঠাসা করতে লেগে গেল এই দলটা। তারপর হলো গিয়ে গুন্ডাবাজি, চুরি ডাকাতি, মাৎসন্যায় হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলাদের ওপরে যে অত্যাচার পশ্চিমবঙ্গে হয়েছে, সারা পৃথিবীতে কোথাও বোধহয় হয়নি।
মহিলারা হলেন এখানে সব থেকে অসুরক্ষিত। ধরুন আমি একটা আইন কিরকম ছিল, আপনি যদি মানে মমিনপুর পার হন, কলকাতা ঢোকার মুখে মমিনপুর যদি পার হন এবং যদি ধর্মতলা অবধি আপনি যান, হিন্দুদের জন্য একরকম আইন, মুসলিমদের জন্য একরকম আইন। আজকে আমি যা বলছি খোলাখুলি সোজা সাপটা বলছি। ধরুন আমাদের জন্য বাইকে যেতে গেলে সিঙ্গেল হোক আর ডবল হোক আমাদের হেলমেট পরতেই হবে। হেলমেট সুরক্ষার জন্য পরা, সেটা আমি মানি। হেলমেট পরলে নিজেরই ভালো, সরকার যা করে সুরক্ষার জন্য করে। কিন্তু মুসলিমদের জন্য কোনো বিধি নিষেধ নেই। আমরা দুজনের বেশি আমরা বসাতে পারবো না, সেখানে তারা 3 জনও বসাতে পারে, 4 জনও বসাতে পারে। তাদের জন্য ট্রাফিক সিগন্যালের বাধা নেই, তাদের জন্য ফাইন নেই, তারা যা খুশি তাই করতে পারে। এবং আপনি যদি তাদের সঙ্গে তর্ক করেন, একটা মুসলমান 10 জনকে ডেকে আনবে, ডেকে এনে আপনাকে সোজা পিটিয়ে হাসপাতালে ঢুকিয়ে দেবে। পুলিশ সামনে দাঁড়িয়ে থাকবে, কেউ আপনাকে বাধাও দিতে দেবে না। আর পারলে বলবে ছেড়ে দিন, আপনি উঠে যান, বাসে উঠে যান। কিন্তু তাদেরকে নিবৃত করার চেষ্টা করবেন না। তার থেকে আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো যে হিন্দুরা তার কাছে অসুরক্ষিত হয়ে গেছে। এরপর তৃতীয় ভুলটা উনি করলেন, সেটা হচ্ছে আইপ্যাক বলে একটি সংস্থাকে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন। তারা এসে সমস্ত যে কাজটা দিদিমণি করতেন সেই কাজটা তারা শুরু করলো। কোথায় দিদিমণির ছবি ছাপা হবে, কোন টেলিভিশনে গেস্ট হিসেবে কোন লোক গিয়ে উপস্থিত হবে, কারা কি বলবে, তারা ভাষণে কি লিখে দেওয়া হবে সেই ভাষণটুকু পড়বেন, এমনকি মুখ্যমন্ত্রীকে গাইড তারাই করতে আরম্ভ করলো। এই যে দ্বিতীয় দফায় বাংলার মেয়েকেই চাই, এটা কিন্তু তাদের মাথা থেকে বেরিয়েছিল। সে অর্গানাইজেশনের নাম হচ্ছে আইপ্যাক, তার প্রধান হচ্ছেন প্রশান্ত কিশোর। এখন তিনি আইপ্যাক ছেড়ে দিয়ে তিনি আবার রাজনীতিতে ফিরে গেছেন। আইপ্যাক এখন জৈনরা চালায়, যে জৈন অ্যারেস্ট হয়েছিল আমি বলেছিলাম। এখন তাদের যে সমস্ত বাচ্চা ছেলেপিলে আছে, তারা এই বয়স্ক সমস্ত যারা দীর্ঘদিনের বিধায়ক তাদেরকে দিয়ে জ্ঞান দিত। আপনি এই বলবেন, আপনি ওই বলবেন, আপনি এখানে যাবেন না, ওখানে যাবেন না, হাত পায়ে বেরিয়ে পড়িয়ে দেওয়া। এটা কিন্তু দলের নেতা মন্ত্রীদের একটা মানে মানে অসহ্য হয়ে গেছে তাদের কাছে এই জিনিসটা। তারা রীতিমতো অপমানিত বোধ করছিলেন। ফলে দলের মধ্যে একটা তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। এই বাচ্চা ছেলেগুলো যারা আমাদের নাতির সমান, তারা এসে আমায় জ্ঞান দিচ্ছে রাজনীতি নিয়ে, এটা তারা বরদাস্ত করতে পারছিল না। এই সব মিলিয়ে তৃতীয়বারেও ভোট ম্যানেজ করে কাউন্টিং, যার জন্য উনি এত ভয় পাচ্ছেন, কাউন্টিং এর জায়গায় গিয়ে উনি বসে রয়েছেন, যেখানে স্ট্রং রুম রয়েছে। বসে রয়েছেন কেন? এখন থেকে উনি ভাবছেন যে কাউন্টিং আমি যা করেছি ওরাও যদি করে, বিজেপি তো করবে না, বিজেপি জানে যা করার আমি করে দিয়েছি, এবার কাউন্টিংটা ফেয়ার হলেই হবে। এই কাউন্টিং এর দিনটা পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। কাউন্টিংটা যদি একদম ফেয়ার হয়, তাহলে দিদিমণির কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আমি যেটা বলেছি, যদি সেরাম দুর্গতি হয় তাহলে হয়তো 100ও পেরোতে পারবেন না, যদি সেরাম দুর্গতি হয়। তো যাই হোক, এখন এই যে আইপ্যাক চলে গেল এবং দিদিমণি ভবানীপুরে বাধা পড়ে গেলেন। 15 বছরের মধ্যে এই প্রথম তাকে দেখা গেল
ভোটের 5-6 দিন ধরে তিনি ভবানীপুরের দরজায় দরজায় ঘুরছেন, হাত জোর করে তিনি প্রত্যেককে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন। সেটা কি এমনি? তা নয়। আসলে শেষের দিকে উনি বুঝেছেন যে জনতা ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা উনি অনুধাবন করেছেন। তার ফলেই তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন হাত জোর করে, যে আমার পাশে থাকবেন, আর কর্মীরা যেন মনোবল চাঙ্গা করে থাকে, আমি 226টা আসন নিয়েই ফিরছি। এখন দেখুন, সবাই তো ভোটে লড়ে তো জেতার জন্য, কেউ তো হারার জন্য নয়। ফলে উনি বলবেনই আমি জিতছি এবং ভিক্টরি সাইন উনি দেখাবেন। কিন্তু শেষ কথা বলবে তো হচ্ছে কাউন্টিং। 4 তারিখ 4টের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে দিদিমণির হাল এই জায়গায় এসে দাঁড়ালো এবং কত সিট উনি পেলেন এবং কত সিটের ব্যবধানে উনি হারলেন। আর পশ্চিমবঙ্গের মানুষ কি জানেন? পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে অবজার্ভ করে, প্রথম বললাম, আর যে পার্টিকে সরিয়ে দেয় তাকে দ্বিতীয়বার আর সুযোগ দেয় না। প্রথমে কংগ্রেসকে সরালো, কংগ্রেস শেষ। তারপর 34 বছর সিপিএম এর রাজত্বকে সরালো, সিপিএম শেষ। কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়। 1971 থেকে 1977 পর্যন্ত উনি শাসন করে গেছেন। সেই সময় নকশাল আন্দোলনে উনি একেবারে মানে গুলি করে করে সমস্ত মেরেছিলেন। তার রক্তের দাগ কিন্তু সারা জীবনও হাত থেকে মুছেনি। তারপরে তাকে বিদায় করা হলো, সব কংগ্রেস শেষ। সিপিএম কে বিদায় করা হলো, সিপিএম শেষ। এবার তৃণমূল যদি বিদায় হয়ে যায়, বলি না আমি, তেজপাতা হয়ে যাবে, আর তেজপাতা হয়ে যাবে। আর দিদিমণির স্বাস্থ্য ভালো নয়, নানান রোগ আছে, ক্ষমতা হারানোর একটা মানে দম, মানে এই কি বলে, যে দুঃখ, ব্যথা, যে যন্ত্রণা, ভেতরে ভেতরে শোক এবং পুরনো ভুলগুলো যখন তার মনে পড়বে, তখন ভেতরে ভেতরে আরো উনি ভাঙবেন। ফলে ওনার শরীর হয়তো আরো ভেঙে পড়বে। আর তার অবর্তমানে বা তার বসে যাওয়াতে এই তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না, এও তেজপাতা হয়ে যাবে। সুতরাং 4 তারিখে বোঝা যাবে যে দিদিমণির ভাগ্যে কি লেখা আছে এবং বাংলার ভাগ্যে কোন পতাকা আবার সামনে আসবে। গেরুয়া পতাকা আসবে নাকি নীল সবুজ আবার ফিরে আসবে। আর একটা কথা জানিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে সবুজ আবির কিন্তু এখন আর বিক্রি হচ্ছে না। সবুজ আবির আর বিক্রি হচ্ছে না, এখন গেরুয়া আবির বিক্রি হচ্ছে। আমাদের বাজারে, এলাকায়, বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন, সব গেরুয়া আবির বিক্রি হচ্ছে, সবুজ আবির বিক্রি হচ্ছে না। কারণ আবিরওয়ালারাও জানে যে এবারে কি হতে যাচ্ছে।